এই বাজেটের পরিমাণ বাড়ে, দেশের সম্পদ বিদেশে পাচার হয়, বিদেশে বেগম পাড়া তৈরি হয়। বাজেটকে বাস্তবায়ন করতে হয়, ম্যানেজমেন্টকে সুন্দর করতে হবে। এই ম্যানেজমেন্ট যদি সুস্থ না হয় তাহলে আজকে এই বাজেট বিরাট আকারের বাজেট হলেও জনগণ এর থেকে সুফল পাবে না। এই যে একটি বিরাট বড় বাজেট উপস্থাপন করা হয়েছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এই বাজেটের যদি সঠিক ব্যবস্থাপনায় যদি পরিচালনা না করা হয়, বিগত সময়ে আমরা যেমন দেখেছি যে দুর্নীতির মাধ্যমে এই যে এডিবির যে টাকা বড় বড় প্রজেক্টের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা চুরি হয়েছে। এই দেশের অর্থ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে বলছি, উনি বলেছেন ৩৯,৫০,০০০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে মাননীয় স্পিকার। সেটা কিন্তু এই দেশের উন্নয়নের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ থেকেই তৎকালীন সরকারের ছত্রছায়া এবং সরকারের লোকজন তারা বিদেশে এগুলো পাচার করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে আবারও এই যে এই বাজেট থেকে নতুন করে আবার এইভাবে বিদেশে পাচার হবে কিনা সেটার ব্যারিয়ার করার কোনো বিধান সরকার রেখেছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা এখনো জানার বাইরে রয়ে গেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি ৭২ সালের ৭৮৬ কোটি টাকার বাজেট ৭,০০০ পাড়িয়ে ৭ লক্ষ পেরিয়ে আজকে ৯ লক্ষ উপনীত হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমার গ্রামের যে মানুষটি দুঃখী মণ্ডল, তিনি যেভাবে টিনের চালা বেয়ে তার জীবনযাপন করতেন, এখনো পর্যন্ত তিনি সেই টিনের সেই চাল স্থাপন করে তার জীবনযাপন করে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই দেশের এই বাজেটের পরিমাণ বাড়ে, দেশের সম্পদ বিদেশে পাচার হয়, বিদেশে বেগম পাড়া তৈরি হয়। এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাই যখন সরকারি দলে যারা থাকেন তাদের ছত্রছায়ায়, তাদের মাধ্যমেই এগুলো মাননীয় স্পিকার বাইরে পাচার হয়ে যায়। আমরা দেশের জনগণ, আমরা শুধুমাত্র পরবর্তীতে এসে যে সরকার পরবর্তীতে আসেন তারা বলেন যে বিগত সরকার এগুলো পাচার করে গেছেন। মাননীয় স্পিকার, যখন সরকার ক্ষমতায় থাকে এইগুলো জানার সুযোগ জনগণের হয় না। এই জানার ব্যবস্থা বর্তমান সরকার রেখেছেন কিনা এইটা আমাদের জানার প্রশ্ন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই বাজেটে ২,৪৩,০০০ কোটি টাকা যে ঘাটতি বাজেট আছে সেটা কোথার থেকে আসবে তার বিবরণ দেওয়া হয়েছে। সেই বিবরণে দেখা গেছে দেশীয় ঋণ এবং বিদেশি ঋণ থেকে সেটা পূরণ করা হবে, কিন্তু যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই ৬,৯৫,০০০ কোটি টাকা, এটা এই যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে কখনো ৪ লক্ষ বা ৪,৫০,০০০ উত্তীর্ণ করে নাই। যদি ৪,৫০,০০০ হয় তাহলে এই 2,25,০০০ কোটি টাকা, এই টাকা কোথার থেকে আসবে তার ব্যাখ্যা আজকের এই বাজেটে নেই। মাননীয় স্পিকার, আমাকে আর 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, হ্যাঁ, 2 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমরা যেটা জানতে চাই যে আজকে যদি এই বাজেটকে বাস্তবায়ন করতে হয়, ম্যানেজমেন্টকে সুন্দর করতে হবে। এই ম্যানেজমেন্ট যদি সুস্থ না হয় তাহলে আজকে এই বাজেট বিরাট আকারের বাজেট হলেও জনগণ এর থেকে সুফল পাবে না। এর কারণ হচ্ছে মাননীয় স্পিকার, আপনিও জানেন আমরাও জানি, আমাদের এলাকায় যদি কোনো মানুষ একটা অনুষ্ঠান আয়োজন করে, বিরাট বড় আয়োজন করে, মানুষকে দাওয়াত দেয়, কিন্তু ম্যানেজমেন্টে যদি ডিস্টার্ব থাকে, ম্যানেজমেন্ট যদি সেখানে ওইটা যদি নিজের পকেটজাত করে তাহলে এই বিরাট আয়োজন ভেস্তে যেতে পারে। এই জন্য আজকের যে বাজেটটি করা হয়েছে, এই সিস্টেম এবং এই ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে বাস্তবায়ন না করা হয় তাহলে এটা কোনো কাজে আসবে না। সে কারণে মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে এখানে আমাদের বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি প্রয়োজন, কিন্তু বিনিয়োগ হওয়ার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান থাকা প্রয়োজন বাংলাদেশে কিন্তু এখন সেটা আমরা দেখতে পাই না। বর্তমান সরকার অনেক ভালো কাজ করছেন, কিন্তু বিগত 100 দিনে এই আমরা দেখেছি 3 মাসে 915টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে, যা বোঝা যাচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিন 10 জন মানুষ খুন হয়েছে। আমরা দেখেছি মাননীয় স্পিকার যে গতকাল আজকে পত্রিকায় এসেছে রাফি নামে যে ছেলেটিকে ইট দিয়ে মারা হয়েছিল, সে 13 দিন আইসিইউতে থেকে আজকে মৃত্যুবরণ করেছে। তার মা একজন বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যদি তার সন্তানের অবস্থা হয় তাহলে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তার পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে তাহলে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমাদের স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে দেখি আমার এলাকায় যেখানে আছে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই, অপারেশন থিয়েটার আছে, অপারেশন হয় না, অ্যানেস্থেসিস্ট ডাক্তার নাই। মাননীয় স্পিকার, যদি এই বরাদ্দকে সঠিক ব্যবস্থাপনায় না নেওয়া হয়, আমরা এই হাসপাতালের ব্যবস্থায় জানি প্রায় 70% মানুষ বাইরে থাকে, তাদের ট্রিটমেন্টের জন্য 30% ডাক্তার লোকাল এরিয়ায় আছে, আর ঢাকাতে এই মাত্র 30% লোকের জন্য 70% ডাক্তার আছে। এই ব্যবস্থা